হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। কারাগারে 13 আসামি 17 ডিসেম্বর অগ্রগতি জানানোর আদেশ। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় হাসিনা, আল জাজিরাকে ডক্টর ইউনুস। একসঙ্গে চলছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি। রাষ্ট্র সংস্কারের সঠিক পথে চলছে অন্তর্বর্তী সরকার। কিছু চ্যালেঞ্জ থাকলেও বেশিরভাগ কাজই ইতিবাচক। 100 দিনে টিআইবির পর্যবেক্ষণ। প্রধান উপদেষ্টার ভাষণে অনেকে অশান্তিত হলেও হতাশ বিএনপি। শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান তারেক রহমানের। যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত অর্ধশতাধিক, উত্তেজনা চরমে। এবং ক্ষমতা পরিবর্তনে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক। ক্ষয়ক্ষতি জানতে চায় প্রতিষ্ঠান নিয়োগ। 3 মাসে নতুন আমানত 5,000 কোটি টাকা। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত কাজ 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ হেভি ওয়েট 13 জনকে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় শেখ হাসিনাকে গ্রেফতার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী 17 ডিসেম্বর মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বাকিরা জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে হত্যা, গণহত্যা, গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধে জড়িয়ে পড়ে তার নেতাকর্মীরা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে। হাজিরা ঘিরে পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনের প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা দেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একে একে আসেন দীপুমণি, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, মেনন, ইনুসহ মোট 13 জন। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় তার নেতাকর্মীরা। গণ অভ্যুত্থান ঘিরে গণহত্যার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। জবাবে প্রসিকিউশন জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর 2 মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়। আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। এদিন বেশ কয়েকজন আসামি আইনজীবী নিয়োগ করেন। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবী। 2010-এর 9-3 বিধি অনুসারে একটি আবেদন সাবমিট করি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, আজ সেই ট্রাইব্যুনালে খোদ হাজির হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা। আসামিদের প্রথম হাজিরার মধ্য দিয়ে গতি পেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম।
তবে মূল অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের সমালোচনা করেন তিনি। এদিকে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় নয়, ন্যাশনাল আইডি কার্ডই হতে হবে মূল মানদণ্ড। শিউলি রায়ের রিপোর্ট। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস উদযাপনে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভায় 16ই ডিসেম্বর স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন ঘিরে সড়কের যানজট নিরসন ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পতাকার অবমাননা ঠেকাতেই তদারকি করা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে পুলিশ সংস্কার কমিশন। পরে কমিশন প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনে ন্যাশনাল আইডি কার্ডই হবে মূল ডকুমেন্টস, রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না এমন প্রস্তাব দেওয়া হবে। ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড, কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটার পিছনে আইন আছে, ব্যাক বাই সাম ল, ন্যাশনাল আইডি কার্ড। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস ঠিক করতে হয়, করতে হবে। হাইকোর্টের নির্দেশনা মেনেই পুলিশ গ্রেফতার ও রিমান্ড নিতে পারে, এমন সুপারিশও করা হবে বলে জানান কমিশন প্রধান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ম অনুযায়ী ফেরত চাওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া একসঙ্গে চলছে। লুৎফর কবিরের রিপোর্ট। এবারের জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বকে এখনই সজাগ হওয়ার আহ্বান জানান। সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশে আগাম নির্বাচন, সংস্কার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলাপ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, নিয়ম অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে। Complained about her doing that because this kind of destabilizes Bangladesh, because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. Legal process going on, and he is found guilty, and definitely she will be asked for repatriation. বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে প্রশ্ন রাখেন আল জাজিরার সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলছে, তবে জনগণ যখন চাবে তখনই নির্বাচন হবে। It's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance, you didn't take it. ডক্টর ইউনূস বলেন, গত 16 বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিল বাংলাদেশ, যা মেরামতে সময় লাগবে বলে মনে করেন তিনি। Kind of deep in corruption. নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা এমন প্রশ্ন নাকচ করে দেন প্রধান উপদেষ্টা। No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কিনা বিষয়টিকে মিথ্যা প্রচারণা উল্লেখ করে বলেন, বর্তমানে সংখ্যালঘুরা নিরাপদে আছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। It has totally baseless propaganda. It's unfortunate. Most of these propaganda originates from Indian side, for whatever reason it may be, to keep this tension alive probably. But in reality it doesn't exist.
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ফাটা পড়বে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। I had no problem with him. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। শুধু নির্বাচনের জন্য নয়, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যেই ছাত্র জনতার আত্মত্যাগ, এমন মন্তব্য করে সরকারকে আরও আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দেয় সংস্থাটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তার 3 দিন পর 8 আগস্ট ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 100 দিনে কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। এ সময় তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা পায়নি অন্তর্বর্তী সরকার। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে সরকারি উদ্যোগও ধীরগতির বিষয়টি তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরও স্থিতিশীলতার প্রয়োজন। শিক্ষা খাতে সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। টেক্সট বুক পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের রূপান্তর হবে না আমরা মনে করি। এটি জাতীয় জীবনের অত্যন্ত ভবিষ্যতে আমরা যে নতুন বাংলাদেশ, সেটার জন্য অপরিহার্য একটি খাত। এখানে আমরা মনে করি সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম গ্রহণ করা উচিত। সংস্কার ছাড়া শুধু নির্বাচনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশের ভঙ্গুর পদ্ধতির যথাযথ সংস্কার না হলে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে না। রাষ্ট্র সংস্কার সম্পন্ন না করে অন্তত সেটার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সহ আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করার মতো জায়গায় না গিয়ে চট করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই যে ছাত্র জনতার মূল যে আন্দোলন এবং তার যে চেতনা, সেটা কিন্তু অর্জিত হওয়ার পথে অন্তরায় থেকেই যাবে। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের একটি ডিটেশন কার্ড বাতিল করার সমালোচনা করেন টিআইবি। জানান, গণমাধ্যমের জন্য এটা হুমকি। সেটাই পাথরে কোথায়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে আরও 5টি কমিশন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় অধ্যাপক AK আজাদ খানকে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরিন পারভিন হক, আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে কমিশন। এ নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কমিশনের সংখ্যা দাঁড়ালো 11টিতে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলরকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 30টি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা জানান, আগামী 20 নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কৃষক দল নেতা কৃষিবিদ মেহেদি হাসানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই দুপুরের দিকে আব্দুল খালেকের নেতৃত্বে কাউন্সিল বিরোধী বিক্ষোভ মিছিলে নেতা কর্মীরা রামদা লাঠি সোটা নিয়ে অংশ নেন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আহতদের মধ্যে 30 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের কোনো রোড ম্যাপ না থাকায় হতাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে আহত ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় প্রতিষ্ঠা লগ্ন থেকে দুস্থ, অসহায় ও ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার এইসব শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়েছি, খোঁজ নিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেয়া মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আত্মাহুতি দেয়া প্রতিটি মানুষের স্মৃতি ধরে রাখতে ব্যবস্থা নেবে বিএনপি। পাশে থাকবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশকে সংঘাতের দিকে নিতে চাইছে, তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছে, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা যৌক্তিক সময়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া কেয়ারটেকার সরকারের কাজ এই সরকারের নয় বলে মন্তব্য করেছেন যশোরে বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গেল 14 নভেম্বর মারা যাওয়া আব্দুল্লাহর পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি আরো বলেন, প্রতিনিয়ত দেশের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শুধু সরকারের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র বিপ্লবের বিরুদ্ধে দাবি করে তিনি জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু কোন রুটিন কেয়ারটেকার সরকার নয় যে ভোটার লিস্টে একটু ঝরে বসে পরিষ্কার করে দিলাম, ইলেকশন কমিশনে কিছু রদ বদল করে দিলাম, তারপর একটা নির্বাচন 3 মাসের মধ্যে একটা নির্বাচন হয়ে গেল। এটা কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব। প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ভেতর থেকে বাইরে থেকে এই ষড়যন্ত্র চলমান আছে। এই ষড়যন্ত্র শুধু সরকারের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র হচ্ছে এই বিপ্লবের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে। ক্ষমতা পরিবর্তনের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইসলামী ব্যাংক। ক্ষয়ক্ষতি জানতে কাজ করছে 4টি অডিট প্রতিষ্ঠান। 3 মাসে নতুন আমানত পেয়েছে প্রায় 5,000 কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। আগামী 2 বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান তিনি। কায়েস রাহাতের প্রতিবেদন। বিগত স্বৈরশাসনে ধসে পড়া ব্যাংক খাতে সংকট কাটেনি, তবে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। এজন্য 4টি অডিট প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব ব্যাংকেও সম্পৃক্ত করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অডিট শেষে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বলেন, আগামী 2 বছর হবে ঘুরে দাঁড়ানোর বছর। আমরা 4টা ইন্টারন্যাশনালি রিপোর্টেড অডিট ফার্মকে নিয়োগ করেছি প্রথম দিনই, তারা কাজ করছে এবং সম্ভবত ডিসেম্বরের দিকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই জয়েন করবে। ক্ষয়ক্ষতি নিরূপণকে আবার হাত গুটি বসিয়েও থাকেনি, অনেক কাজ করেছি, সেগুলি আমরা বলবো। আমরা জানুয়ারি থেকে 25 এবং 26 সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। এরই অংশ হিসেবে 2700 এজেন্ট ব্যাংকের প্রতিটিতে 3 জন করে লোকবল নিয়োগ দিয়ে উপশাখা তৈরি, মেগালোনের জন্য আলাদা বিভাগ সহ নানা পরিকল্পনা জানান ব্যাংক চেয়ারম্যান। সেই সঙ্গে ঘাটতি কমাতে অ্যাসালম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা এবং নতুন শেয়ার ইস্যু করে আরো 10,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আপনি কিন্তু একটা অঙ্ক যোগ বিয়োগ করেন না, 50% এভাবে চলে আসবে। আর 50% যে 10,000 কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব। ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, বড় আকারে ঋণ খেলাপি হলেও ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এসালামেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে। ইসলামী ব্যাংকের আমানত বৃদ্ধির জন্য পুরনো শেয়ার হোল্ডার আল রাজি ও আইএফসি গ্রুপের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নয়, বরং আমানতের ক্ষেত্রটি সবার জন্যই উন্মুক্ত থাকবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সাভারে একটি পোশাক কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। এর আগে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। বকেয়া বেতনের দাবিতে আবারও উত্তপ্ত সাভার গাজীপুরের পোশাক কারখানা। সোমবার সকালে কাজ বন্ধ করার জন্য আশুলিয়ার জিরানি এলাকার অ্যামাজন ফ্যাক্টরির সামনে হট্টগোল শুরু করে পাশের বেক্সিমকো কারখানার কয়েকশো শ্রমিক। এ সময় অ্যামাজন কারখানার মালিক ও কর্মীরা মারধর করে বেক্সিমকো কারখানার কয়েকজন শ্রমিককে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা অ্যামাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। এর আগে সকালে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবাল অ্যাটোয়ার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশে ওরা আমাদের পানি ছিটা দিল, গরম পানি ছিটা দিছে গায়ে, তখন সব পোলাপান ধর পারছে। আর ওই যে 3 জন ধরছে, 4 জন মেয়ের একদম আহত মেডিকেলে ভর্তি করছে। 35 জন ভাই যে ছাঁটাই হয়েছে, ওদের নিয়ে আমরা কর্মস্থলে ফিরতে চাই। এরা এটা সমাধান দিতেছে না, অকারণে তাদের বের করে দেওয়া হয়েছে। গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরাও 1 মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।